সিলেটে শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল সৌদি আরবের জেদ্দায় আটক। রিমান্ডে হত্যার কথা স্বীকার করল প্রধান আসামি মুহিত। পাবনায় গৃহকর্মীকে অমানসিক অত্যাচার, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষক ও তার স্ত্রী গ্রেফতার। ভুয়া ডিবি পুলিশ চক্রের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। অপরাধীদের দ্রুত জামিন না দিতে ফের অনুরোধ পুলিশ কর্মকর্তাদের। রাজধানীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান সিটি কর্পোরেশনের অব্যাহত থাকার ঘোষণা দিলেন উত্তরের মেয়র আনিসুল হক। এবং শুরু হলো ঈদ উপলক্ষে ঘরে ফেরা, ঢাকা ছাড়ল বেশ কয়েকটি ট্রেন, নৌপথেও রাজধানী ছাড়ছেন অনেকে। সিলেটে শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুলকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়েছে। সৌদি আরবের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন জানান, আটকের পর সৌদি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। মোকাম্মেল হোসেন সময় সংবাদকে জানান, সৌদি আরবে অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আহ্বানে স্থানীয় কমিউনিটির লোকজন কামরুলকে আটক করে। সৌদি আরবে একজন হত্যা মামলার আসামি, আপনারা জানেন যে খুবই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, একটি শিশুকে হত্যা করে একজন আসামি পালিয়ে এসেছে। আজকে ভোরে আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় সৌদি আরবের সরকারি সফরে এসেছেন। তিনি এসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই আসামি, আমরা জানতে পেরেছি সৌদি আরবে পালিয়ে এসেছে, তাকে কোনোভাবে খোঁজ করে আটক করা যায় কিনা। আমরা কনসুলেটের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আমরা কমিউনিটি হেল্প নিয়ে আমরা জানতে পেরেছি যে সে জেদ্দায় পালিয়ে আছে। জেদ্দায় জামিয়া থানার আন্ডারে এখানে আপনার রাওয়াদি নামক এলাকায় সে পালিয়ে আছে। তার কপিলের সাথে আমরা গোপনে যোগাযোগ করেছি। কপিল আমাদেরকে খুব সহযোগিতা করেছে। এই কপিলের নাম হচ্ছে আহমেদ মোসায়েদ আল সুরাইহি, সৌদি নাগরিক। তারই ড্রাইভার হিসেবে এই কামরুল, যে নাম আব্দুল মালিক, সে শুক্রবার বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। তো আমরা তার সহযোগিতায় আমরা কনসুলের অফিসাররা এবং আমাদের তাকে আটক করতে সক্ষম হয়েছি বাংলাদেশি সহযোগিতায়, এবং তাকে ধরে আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে, পুলিশের কাছে সুপর্দ করছি থানায়। এখন থানায় নিয়ে আসা হয়েছে তাকে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সৌদি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি দ্রুত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবার জন্য। আমরা আশা করছি খুব দ্রুত তাকে বাংলাদেশে আমরা ফেরত পাঠিয়ে বিচারের মুখোমুখি করতে পারবো। এদিকে রাজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি মুহিত। সোমবার তার রিমান্ডের প্রথম দিনে পুলিশের কাছে কথা স্বীকার করে বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন। ওই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে উপ পুলিশ কমিশনার রহমতুল্লাহকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এদিকে এই ঘটনায় আরো 3 জনকে আটক করেছে পুলিশ। মুহিতকে আজকে রিমান্ড পেয়েছে। 5 দিনের রিমান্ডের প্রথম দিনে সে ঘটনার কথা স্বীকার করেছে। ইত্যনুদ্ধ তার স্ত্রী জিপি বেগমকে আমরা এই ঘটনায় আটক করেছি। পাশাপাশি মামলার ঘটনাস্থলে যারা এই ঘটনা থেকে এনজয় করেছে, আমাদের মনে হচ্ছে প্রত্যক্ষদর্শী 2 জন আজমতুল্লাহ এবং ফিরোজ আলী নামে 2 জনকে আমরা আটক করেছি। যদি কোনো পুলিশের গাফিলতি থাকে বা এরকম এই ঘটনা রোধকল্পে যদি পুলিশের কোনো শৈথিল্য ভাব বা কোনো কিছু পাওয়া যায়, আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই কমিটিটা গঠন করা হয়েছে আপনার 5 সদস্যের বিশিষ্ট একটি কমিটি, যেটা আমাদের মাননীয় পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ স্যার গঠন করেছেন। এবং কমিটির মূল কাজটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের বিষয়ে সহায়তা করা, যেমন মামলার মোটিভ উদ্ঘাটন, আসামি শনাক্তকরণ, আসামি গ্রেপ্তারকরণ এবং প্রথাগত প্রযুক্তিগত কোনো সহায়তা যদি থাকে আসামিকে প্রদান করা মামলা তদন্তের স্বার্থে। অন্যদিকে শিশু রাজনের লাশের ময়নাতদন্তে 64টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জালালাবাদ থানা পুলিশ। মামলার প্রধান আসামি মুহিতের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ ঘটনায় দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী। সিলেট থেকে আব্দুল আহাদের রিপোর্ট।
ছোট্ট শিশু রাজন হত্যার বিচার দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। স্থানীয়দের সাথে এই বিক্ষোভে অংশ নেন রাজনের মা বাবা সহ পরিবারের সবাই। পরে একটি মানববন্ধনে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। আমার বাচ্চারে চুর বানাইছে, বেন চুরি বানাইছে, বানাইয়া হারিয়া আমার বাচ্চারে মারছে। আমার বাচ্চারে কোন করিয়া হারিয়া জীবনে শান্তি পায় না। আমি ফাঁসি যাই, আমি যেও যাই। আমার পক্ষ থেকে, আমাদের এলাকার পক্ষ থেকে সবাই আমরা এক বাক্য হয়ে বলতেছি ওদের ফাঁসি চাই। চিহ্নিত ভিডিও ক্লিপসের ভিতরে যে 4 জনকে দেখা গেছে এবং দেখা যায় না এরকম আরো 5-6 জন আছে, সবাইকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে রাজনকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে তাদেরকে যাতে হত্যা করা হয়। যে সমস্ত আসামিরা পলাতক আছে ওদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে আমাদের জনতার সামনে যে কাঠগড়া দাঁড়ানোর জন্য, এটাই আমি প্রশাসনের কাছে আকুল আবেদন। পুলিশ জানিয়েছে ইন্টারপোলের সাহায্যে দেশে ফিরিয়ে আনার কথা। আমরা এই মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব। আমাদের টিম কাজ করতেছে, টপ প্রায়োরিটি আমরা বিষয়টা নিয়েছি এবং আমাদের শুধু পুলিশ না, এখানে যত অর্গান আছে, এখানে বিশেষ বিশেষ সংস্থা সবাই এটা নিয়ে চিন্তা করতেছে এবং আমাদের মেট্রোপলিটন পুলিশ সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতেছে। অন্যদিকে সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 2 নম্বর আদালতে হাজির করা হয় প্রধান আসামি মুহিতকে। সেখানে পুলিশ তার 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, শিশু রাজন হত্যায় জড়িত বাকিদের শিগগির গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জড়িতদের প্রচলিত আইনে কঠোর সাজার ব্যবস্থা করা হবে। সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একটা বাচ্চা শিশুকে এরকম ভাবে পিটাতে পিটাতে হত্যা করবে, এটা কারও কাম্য। যিনি ঘটনাটা ঘটিয়েছেন তাকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করেছে এবং তার সঙ্গে তার সহযোগীকে একজন অ্যারেস্ট করেছে। পোস্টমর্টম রিপোর্টটাও এসে গিয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার অবশ্যই হবে এবং কঠিন বিচার হবে, এটি আমরা বিশ্বাস করি। কেউ যদি দেখেন এই ধরনের নৃশংস কিছু হচ্ছে, তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশকে যেন খবর দেয়। পাবনায় শহরে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 9:30টার দিকে শহরের শালগাড়িয়া মহল্লার খেয়াঘাট পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, 2010 সালে খেয়াঘাট পাড়ার একটি বাসা ভাড়া নেন সরকারি শহীদ বুলবুল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইমাম হোসেন। চলতি বছরের মে মাসে গাজীপুর থেকে গৃহকর্মী তাসলিমাকে নিয়ে আসার পর থেকেই ইমাম হোসেনের স্ত্রী তার উপর নির্যাতন শুরু করে। 11 জুলাই নির্যাতন সইতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে 3 দিন পর সোমবার তাকে বাড়ির সামনে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। নির্যাতনের অভিযোগে স্বামী ইমাম হোসেন ও স্ত্রী কামরুন নাহার মৌসুমীকে আটক করেছে পুলিশ। প্রতিদিনে মারতো বড়ি দিয়ে। ওর গায়ে আগে দাগ ছিল, বাসা থেকে অনেক কিছু চুরি করছে। হ্যাঁ, আমি ওকে মারছি, ওকে আমি টেনে নিচে চলে আসছি গো, তখন ওকে আমি টেনে চেষ্টায় মারে ওকে আমি বাসায় নিয়ে গেছি। আগে থেকে দাগ টাক ছিল, এখন আর ওই রকম তার দেখি না। আমি দেখলাম যে ও একদিন দেখে আমার ওয়াইফ ওর ড্রেসিং করে দিচ্ছে, শরীরে জখম দেখতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে, বলে যে মৌসুমী ম্যাডাম মারছে। এই পর্যন্ত আমরা মৌসুমী ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করতেছি, বুলবুল কলেজে একজন টিচার বাড়ির গৃহকর্তা তাকেও জিজ্ঞাসাবাদ করতেছে। এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর ভাসান থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীকে হত্যার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে তারা। এদিকে ডাকাতির উদ্দেশ্যে হত্যাকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। ঈদকে সামনে রেখে রাজধানী জুড়ে নিরাপত্তায় চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি। থেমে থেমে বিভিন্ন বাহিনীর অভিযানে আটকও করা হচ্ছে ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী অথবা মলম পার্টির সদস্যদেরও। কিন্তু তারপরেও থেমে নেই ডাকাতির ঘটনা। রোববার সন্ধ্যায় ইফতারির পরপরই রাজধানীর ভাসান থেকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় আমেরিকা প্রবাসী একজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লুট করে নেয় 25 ভরি স্বর্ণালংকার সহ ঘরের মূল্যবান জিনিস।
যুক্তরাষ্ট্র প্রবাসী মনসুর রহমান পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দেশে এসেছিলেন বড় মেয়ের পরিবারের সাথে ঈদ করার জন্য। ইচ্ছা ছিল তার মেয়ের পরিবারকে তিনি দেশের বাইরে নিয়ে যাবেন, কিন্তু মনসুর রহমানেরই আর যুক্তরাষ্ট্রে ফেরা হলো না। শুনতেছি আব্বা বার্গেনিং করতেছে, আমরা তো বলতে পারতেছি না যে আব্বা তুমি কিছু বলো না, আমরা কিচ্ছু বলতে পারতেছি না। তখন এখানে এসে শুধু হঠাৎ করে চিৎকার শুনলাম যে আব্বা জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, তারপরে কতক্ষণ গোংরাইলো, তারপরে আব্বার শব্দ নাই আর, তার মধ্যেই আব্বা মারা গেছে। ওরা হয়তো এই ডাকাতির উদ্দেশ্যে আসছে, কারণ এটা একটা ইস্যু যে বলি এই ব্যাপারে, এটাই চাচ্ছে ওরা। আর আমার মনে হয় না যে ওরা ওরকম কিছু সুমনরেই খুঁজতেছে, এটা না। এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি যে মামলাটা কিভাবে ডিটেক্ট করব, আমরা আন্তরিকভাবে কাজ করতেছি এই ব্যাপারে। বিভিন্নভাবে আমরা চেষ্টা করতেছি যে এটা কিভাবে উদ্ঘাটন করা যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন ভাসানটেক থানার এই কর্মকর্তা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রোববার হাতিরপুল বাজারে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়া ভুয়া ডিবি পুলিশের চক্রটি গত কয়েক মাস ধরে রাজধানীতে একের পর এক ছিনতাই চাঁদাবাজি করে আসছিল বলে সময় সংবাদের কাছে স্বীকার করেছে চক্রের প্রধান আবু বকর সিদ্দিক। এদিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আর এ ধরনের অপরাধীদের গ্রেফতারের পর দ্রুত জামিন না দিতে পুলিশ কর্মকর্তারা অনুরোধ জানালেও মহানগর পিবি বলছেন জামিন দেয়া না দেয়াটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রোববার সকাল 11টার দিকে রাজধানীর হাতিরপুল বাজারে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় গণপিটুনি দিয়ে 3 জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। এ সময় পালিয়ে যায় কমপক্ষে 5 জন। সোমবার এই চক্রের প্রধান আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা হয় সময় সংবাদের। বকর জানায় বছর 2 ধরে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চাঁদাবাজি করছে সে। কথিত অভিযানের সময় আবু বকর নিজেকে পরিচয় দেয় ডিবির সহকারী কমিশনার হিসেবে। সবশেষ মাসখানেক আগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার 1 সপ্তাহ পরে জামিনে বের হয়ে এসে আবারও শুরু করে একই কাজ। আমরা পুলিশের লোক, আপনার নামে ফেন্সি ডিলের মামলা আছে বা আপনার নামে মার্ডার কেসের আসামি বা আপনি ইয়াবার ব্যবসা করেন, এই সমস্ত কথা বললা তাদেরকে গাড়িতে তুলে বলে যে কি করবেন এখন বলেন। এখন আপনার যদি 50,000 টাকা বা 1 লাখ টাকা যা থাকে যদি এটা দিয়ে দেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই শনিবার গুলশান কাজ করছে? জি স্যার। কয় লাখ টাকার কাজ করছে? 3 লাখ। 3 লাখ। এর আগে যে উত্তরাজ্য কয় লাখ টাকার কাজ করছে? 2,60,000 স্যার। এদিকে দুপুরে এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা জানান এদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাবেক কিংবা বর্তমান কোনো সদস্য জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাও যারা পালিয়ে গেছে তাদের বৃত্তান্ত আমরা জানার চেষ্টা করছি। তাদেরকে গ্রেপ্তার করা গেলে সেই ক্ষেত্রে কোনো বাহিনীর কেউ আছে কিনা, চাকরিচ্যুত বা রিটায়ার্ড কিংবা মানে সরাসরি চাকরিরত, সেটি আমরা বের করার চেষ্টা করব। গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা জানান এ ধরনের অপরাধীদের গ্রেপ্তারের পর অল্প দিনে জামিনে বের হয়ে আসে, এতে তাদের করার থাকে না কিছুই। এই ধরনের অপরাধের ক্ষেত্রে তারা 5-6 মাস জেলে থাকলে তো কোনো সমস্যা নেই। এখন আইন জামিন দেওয়া না দেওয়া এটা বিচারণের বিষয়, এই বিষয়ে তো আমাদের কথার কিছু নাই। তারপরেও আমরা তাদের আরো কোনো নতুন কোনো ধারায় মামলা দিয়ে আটকে রাখা যায় কিনা বা অন্যান্য মামলা, সেটা আমরা দেখবো। এখন ভুয়া পরিচয়, ডিবি পুলিশের পরিচয় দিয়ে বা নিজেকে পরিচয় দিয়ে যে মামলাগুলি হয়, এগুলো তো ক্রিমিনাল কেস, নন বেইলেবল অফেন্স। অনেক সময় এই মামলাগুলিতে জামিন হয়ে যায়। জামিন হলে জামিন দেওয়ার এখতিয়ার হলো জজ সাহেবের। তাই মনে করি যে এই সমস্ত মামলার ক্ষেত্রে জামিন না দেওয়াই সবচেয়ে ভালো হবে। তবে এ ধরনের আসামিদের জামিন না দিতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে বলেও দাবি করেন মহানগর পিপি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাসা ভাড়া বাড়ানোর উপর স্থগিতাদেশ দিল নগর সরকার। ভাড়া সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। এবং সিরিজের তৃতীয় ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আরো ভালো খেলার প্রত্যয় মাশরাফির কণ্ঠে। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। শুরু হলো ঈদ উপলক্ষে ঘরে ফেরা। কমলাপুর থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি ট্রেন। ট্রেন যাত্রায় সবার চোখে মুখে ছিল ঈদ আনন্দের ছাপ। সবাই জানিয়েছেন প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার ব্যাকুলতার কথা। এদিকে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। কমলপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে শিডিউল ঠিক রেখে ঈদের নিরাপদ যাত্রার আশ্বাস দেন রেলমন্ত্রী।
শুরু হলো বাড়ি ফেরার পালা। দেশে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি সবাই আছে, ওদের সাথে ঈদ করব, আনন্দ করব। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি যেতে পারায় আনন্দে উচ্ছ্বাসিত এই যাত্রী। ঈদের ট্রেন যাত্রার প্রথম দিনেই শেকড়ের টানে ফিরছেন অনেকেই। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ঈদে বাড়ি যাচ্ছি, বাবা মার কাছে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। 9 জুলাই দীর্ঘ প্রতীক্ষা শেষে টিকিট পাওয়া যাত্রীরা সোমবার থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন। রংপুরে ফুপুর বাড়ি, ট্রেনে মজা হবে ঈদের সময়, এই জন্য হচ্ছে যাচ্ছি ট্রেনে করে। খুব আনন্দ লাগতেছে, আর বিশেষ করে ঈদের সময় আনন্দ করতে পাওয়া যায়। সবাই আত্মীয় স্বজন অপেক্ষা করে বাড়িতে বসে থাকে, একসাথে ঈদ করলে অনেক ভালো লাগে। অন্যদিকে পঞ্চম দিনের মতো ঈদের আগাম টিকিট পেতে স্টেশন কাউন্টারের সামনে ছিল দীর্ঘ মানুষের সারি। সকাল 9টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও 15 থেকে 20 ঘন্টা অপেক্ষা করেছেন অনেকেই। তবে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে খুশি তারা। টিকিট পাই তো মনে অনেক ভালোই লাগতেছে, যেহেতু আব্বা আম্মা আছে, দেশে যাব। টিকিট বিক্রিতে ধীর গতির সমালোচনা করেন অনেকেই। টিকিটটা যদি 8টার দিকে দেওয়া শুরু হইতো তাহলে মনে হয় মানুষের ভোগান্তিটা খুব কম হইতো, আর একটাও পাখা নাই যে একটু মানুষ একটু স্বস্তিতে দাঁড়াবো। একটা যাচ্ছে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট এরকম পর। এদিকে বেলা 3টার দিকে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। আজকে 29টি ট্রেন গিয়েছে, 29টি ট্রেনের মাঝে 28টি ট্রেন ঠিক সময়মত এখান থেকে গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করেছে, কোনো শিডিউল বিঘ্ন করে নাই। সারা বাংলাদেশে ঈদ উপলক্ষে যাতে 2.5 লক্ষ যাত্রী পরিবহন করা যায় এভাবে আমরা ব্যবস্থা করেছি। সরকারের এই মেয়াদেই রেলের যুগান্তকারী পরিবর্তন আনা হবে বলেও জানান মুজিবুল হক। রাশিদ দিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র দিন কয়েক। এরই মধ্যে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে ছুটছে নগরবাসী। সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথেও বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে ঘরমুখো হচ্ছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। সোমবার বিকেল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন ঘরমুখো যাত্রীরা। রাস্তার তীব্র যানজট, প্রচন্ড গরম কিংবা নানা অব্যবস্থাপনা নিয়ে অনুযোগ থাকলেও এর কোনো কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায়নি বাড়ি ফেরার এই যাত্রায়। কারণ শেকড়ে যে অপেক্ষায় আছে প্রিয় মুখগুলো। যদি বাবা মা ছাড়া ঈদ করা হয় তাহলে সেটা সত্যিকারের ঈদ, মানে সত্যিকারের খুশি থাকা যায় না। সেজন্য অনেক কষ্ট করে হলেও, অনেক ভিড়, অনেক কষ্ট সহ্য করে হলেও বাবা মার কাছে যাচ্ছি এবং ঈদের আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করে নিতে যাচ্ছি। সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে, এটাই প্রকৃত মজা। ঈদে বাড়ি যাচ্ছি, সবাই সাথে ঈদ করবো, এটাই আনন্দ। আমিও যাচ্ছি দাদু বাড়ি, নানু বাড়ি ঈদ করতে। খুব আনন্দ লাগতেছে যে এত কষ্টের মাঝেও যে বাড়িতে যে নানার সাথে ঈদ করতে পারবো। এদিকে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুরো সদরঘাট জুড়ে 27টি সিসি ক্যামেরা সহ 2 শিফটে 300 পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছেন লঞ্চ মালিকরাও। সদরঘাট টার্মিনালের ভিতরে পল্টুনে, গ্যাংওয়ে এসব জায়গায় আমরা নিরাপত্তা দিয়েছি, টার্মিনালের সামনে নিরাপত্তা দিয়েছি। আর আমরা একটা জিনিস খেয়াল রাখতেছি, এখানে যাতে কোনো ক্রমেই কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে না পারে, আর কোনো ক্রমে যাতে লঞ্চের ছাদে লোক উঠে ঝামেলা করতে না পারে, এগুলো আমরা দেখতেছি। আমরাও চাই না যে যাত্রী ছাদে উঠে যাক। আমাদের কিন্তু যাত্রী ছাদে উঠে যায় লস, কারণ অনেক যাত্রী আছে বিনা টিকিট নেমে যায়। আনন্দের ঈদ কষ্টসাধ্য হয়ে ওঠে যাত্রাপথের ভোগান্তিতে। তবে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই বাড়ি ফেরার যাত্রা এতটুকু ম্লান করতে পারে না যাত্রাপথের ভোগান্তি। যাত্রীদের প্রত্যাশা এবার না হোক, হয়তো আগামীর ঈদের এই যাত্রা হবে আরো অনেকটাই নির্বিঘ্ন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। ঈদে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার দেশের 3য় বৃহত্তম যাত্রীবাহী নৌযান এমভি মধুমতি এবং নতুন 2টি ফেরি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন করবেন বলে জানান নৌমন্ত্রী। সোমবার ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে নৌমন্ত্রী একথা জানান। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3য় যে বৃহত্তর নৌযান, যাত্রীবাহী নৌযান এমভি মধুমতি, এই স্টিমারটি উদ্বোধন করবেন। এর ফলে দক্ষিণাঞ্চলের মানুষ যারা মাওয়া দিয়ে যাতায়াত করেন তারা এর সুফল ভোগ করবেন এবং সহজে যাতায়াত করতে পারবেন। একসময় আমাদেরকে পদ্মার পাড়ে ঈদের নামাজ পড়তে হতো, এখন আর ঈদের নামাজ পড়তে হবে না। আপনারা ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নামাজও পড়তে পারবেন, ঈদও করতে পারবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চালানো হয় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান। সোমবার রাত 9টা থেকে শুরু হয় এই অভিযান। মেয়র আনিসুল হকের উপস্থিতিতে রাজধানী বিজয় সরণিতে এই অভিযান শুরু করা হয়। এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদও উপস্থিত ছিলেন। পরে রাস্তার দুপাশের অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হলেও তারা বিলবোর্ড অপসারণ না করায় সিটি কর্পোরেশন এই অভিযান শুরু করে। সাধারণ মানুষের জন্য কাজ করছি, ব্যবসায়ী যারা তাদের জন্য কাজ করব। আমরা চাই তারা আমাদের সঙ্গে কোঅপারেট করুন। আমি অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে এবং যে বিলবোর্ড ঢাকা শহরকে সুন্দর করবে না তার বিরুদ্ধে আমরা আপনাদের হয়ে, জনতার হয়ে, সাধারণ মানুষের হয়ে, সরকারের হয়ে এই কাজ করছি। যে পর্যন্ত সমস্ত অবৈধ বিলবোর্ড না চলে যায় সেই পর্যন্ত চলবে। সরকারি কর্মচারী আইন 2015-র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের পেশাগত অসদাচরণ বা অসততার জন্য পুলিশ গ্রেফতার করার আগে আদালত কর্তৃক অভিযোগপত্র অনুমোদন হওয়া লাগবে। তবে সরকারি কর্মচারীদের ফৌজদারি অপরাধের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য কোম্পানি গঠনের উদ্দেশ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ 2015-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। রাশিয়ার কারিগরি এবং আর্থিক সহযোগিতায় পাবনার রূপপুরে নির্মাণ করা হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। কোনো সরকারি কর্মচারী দায়িত্ব পালনকালে কোনো অপরাধের অভিযোগ সম্পর্কে যথোপযুক্ত সংস্থা তদন্ত করিতে এবং উপযুক্ত আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন। তবে এই সংক্রান্ত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযুক্ত গৃহীত হইবার পূর্বে কর্মচারীকে গ্রেফতারের প্রয়োজন হইলে সরকারের অনুমোদন লাগবে। চার্জশিট হওয়ার আগে যদি প্রসিকিউটিং এজেন্সি মনে করে যে তাকে অ্যারেস্ট করা দরকার, যদি ইতিমধ্যে চার্জশিট অনুমোদিত হয়ে থাকে কোর্ট কর্তৃক, তাহলে কারো অনুমোদন লাগবে না। আর চার্জশিট যদি এর মধ্যে আদালত কর্তৃক গৃহীত না হয়ে থাকে তাহলে সরকারের অনুমোদন লাগবে। বান্দরবানে তৈরি করা হয়েছে সমুদ্র সমতল থেকে 2500 ফুট উঁচুতে দেশের সর্বোচ্চ ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতার সড়কপথ। মঙ্গলবার সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করা হবে। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে 1991 সালে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কের কাজ শুরু করলেও পরে কাজটির দায়িত্ব পায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। 120 কোটি টাকা ব্যয়ে গত এপ্রিলে শেষ হয় সড়কটির নির্মাণ কাজ। বান্দরবানের থানচি থেকে আলিকদম হয়ে এই রাস্তাটি চলে যাবে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্র সমতল থেকে আপনার 2000 থেকে 2500 ফিট উঁচু হবে এই রাস্তাটা। আগে যেখানে আলীকদম থেকে থানচি আসতে 190 কিলোমিটার পথ ঘুরে আসতে হতো, এখন সেই রাস্তা মাত্র 33 কিলোমিটার রাস্তা আপনারা 45 মিনিটে, যেটা আলীকদম থেকে থানচিতে জনগণ চলে আসতে পারবে। আওয়ামী লীগ সরকার কখনো মিথ্যা আশ্বাস দেয় না, তারা যা বলে তা বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ইফতার পার্টিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কোনো বাধাই তা আটকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যেকটা ক্ষেত্রে বিদ্যুৎ বলেন, খাদ্য বলেন, স্বাস্থ্য বলেন, প্রতিটা ক্ষেত্রে শিক্ষা বলেন, প্রতিটা ক্ষেত্রে আজকে এই সরকারের যেভাবে অগ্রসর হয়েছে, যেভাবে কাজ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, অতীতে এরকম উন্নয়নের চিন্তাও আমাদের মানুষ করে না। আজকে আমরা যেভাবে মধ্যময় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, 2041 সালে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি। প্রতিটা ক্ষেত্রে যে আমাদের অগ্রগতি, সে অগ্রগতি যাতে অব্যাহত থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা যেভাবে সরকারে কাজ করছে, এই সরকার যেভাবে কাজ করছে উন্নয়নের জন্য, সেই কাজগুলো যেন অব্যাহত গতিতে আমরা চালাতে পারি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে মানুষের কষ্ট নেই, মানুষের মধ্যে হাহাকার নেই। অতীতে যেভাবে মানুষের মধ্যে কষ্ট ছিল, হাহাকার ছিল, আজকে মানুষের সেরকম হাহাকার নেই। সরকারের অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, এই সরকার আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তারা একথা বলেন। প্রয়োজনে লাঠি ও ইটপাটকেল দিয়ে জনগণ সরকারের আগ্নেয়াস্ত্রের মোকাবেলা করবে বলেও মন্তব্য করেন তারা। তারা এতই দুর্নীতি অনাচার করেছে, এতই মানুষ খুন এবং গুমের মধ্যে জড়িত হয়ে পড়েছে যে তারা ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। এই সরকার তার রেড দিয়ে, তার বন্দুক রাইফেল দিয়ে জনগণকে দমাতে পারবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়ে তার হাতে থাকবে একটা লাঠি, তার আরেক হাতে থাকবে ইটের খোয়া। এই দুইটা দিয়ে ফাইট করতে পারবে জনগণ। তার সরকারের অভ্যন্তরে যে সংকট সেটা ঘনীভূত হয়েছে। যে কোনো দেশে বিরোধী দল সরকারকে ক্ষমতাচ্যুত করে না, সরকারের আভ্যন্তরীণ যে সংকট, সেই সংকট যখন ঘনীভূত হয়ে যায় তখন সেই সরকারের পতন হয়। ইনশাআল্লাহ এই সরকারেরও পতন হবে। এবার প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে বাংলাদেশি মার্কেটে এই ইফতার মাহফিলে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসীরাও যোগ দেন। আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ জলিল। ইফতারের আগে আলোচনা অনুষ্ঠানে বক্তারা দলের নেতাকর্মীদের প্রতি দেশের জন্য সুনাম বয়ে আনতে কাজ করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো বাসা ভাড়া বাড়ানো স্থগিতের আদেশ দিয়েছে নগর সরকার। বাসা ভাড়া বৃদ্ধি নিয়ে গণশুনানির পর 1 বছর নবায়নে 0% এবং এককালীন 2 বছরের জন্য লিজ নবায়নের ক্ষেত্রে 2% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিজ নবায়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশি সহ নিম্ন আয় এবং মধ্যবিত্তের জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনলেও ভাড়া সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। নিউ ইয়র্কের নাগরিক জীবনে বাসা ভাড়া এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় বোঝা। বাসা ভাড়ার ঊর্ধ্বগতিতে যেন নাভিশ্বাস উঠেছে নগরবাসীর জীবনে। প্রতি রাতে প্রায় 60,000 পরিবারকে আশ্রয় নিতে হচ্ছে শহরের হোমলেস সেন্টার বা বাস্তুহারা কেন্দ্রে। এক হিসেবে দেখা যায় শুধুমাত্র 2014 সালেই নিউ ইয়র্কের 56% মানুষ বাড়ি ভাড়া বাবদ নিজেদের আয়ের 30% ব্যয় করে। মোট আয়ের 30% অর্থ বাড়ি ভাড়া বাবদ ব্যয় করাটা বোঝা হয়ে দাঁড়িয়েছে আপনাদের জন্য। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন খরচ। বর্তমানে নিউ ইয়র্কের স্বল্প আয়ের মানুষের গড় আয় $1,337, অথচ বাসা ভাড়া গুনতে হচ্ছে $1,082। সাথে প্রতিনিয়ত লাগামহীনভাবে যোগ হচ্ছে নানা ধরনের ফি। প্রতি মাসেই নিউ ইয়র্ক ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত নগরবাসী। কাজ করে শুধু বাড়িওয়ালারা ভাড়া দেন, ব্যাস আর কিছু না। জীবনযাপন এতই কঠিন যে শুধু কাজ করাও আর বাসা ভাড়া দাও আর খাও। এইভাবে যদি বাড়তে থাকে এখানে মানে নিউ ইয়র্ক সিটিতে মানুষজন বসবাস করা অনুপযোগী হয়ে যাবে। গত 19 জুন বাসা ভাড়া নিয়ে গণশুনানি করে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড। এরপর ম্যানহাটনের কুপার ইউনিয়ন হলে অনুষ্ঠিত হয় চূড়ান্ত শুনানি ও ভোট। এতে 1 বছর লিজ নবায়নে ভাড়া বৃদ্ধি স্থগিত করে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড। গত বছর 1 বছরের লিজ নবায়নে 1% এবং 2 বছরের জন্য 2.75% হারে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। আসলে নিউ ইয়র্ক সিটিতে অনেক বেশি বাসা ভাড়া, অনেকে অ্যাফোর্ড করতে পারে না, সেই কারণে অনেকে বাইরের স্টেটেও মুভ করছে। তো যদি 1 বছরের জন্য হেল্প হয় তা অনেকের উপকার আসবে। নিউ ইয়র্ক সিটিতে বাসা ভাড়া অনেক বেশি, 1 বছরের জন্য হলেও এটা আমাদের অনেক স্বস্তি দেবে। 1969 সালে নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন বোর্ড গঠনের পর গত 46 বছরের ইতিহাসে এটাই প্রথম বাসা ভাড়া বৃদ্ধি স্থগিতের আদেশ। নিউ ইয়র্কের 46 বছরের ইতিহাসে এই প্রথম ভাড়া বৃদ্ধি স্থগিতের আদেশ খানিকটা হলেও স্বস্তির সুবাতাস দিয়েছে অসহায় নগরবাসীর জীবনে। তবে তারা আশা করেন এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন তারা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্যান্ডেজ কাটতে গিয়ে 8 দিনের শিশুর হাতের আঙুল কেটে ফেলেছেন এক নার্স। রোববার কলকাতার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। শিশুটির পরিবারের চাপের মুখে ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতি বিভাগে কর্মরত ওই নার্স অসাবধানতাবশত কাঁচি দিয়ে হাতের ব্যান্ডেজ কাটার সময় শিশুটির হাতের বৃদ্ধাঙ্গুলটি কেটে ফেলে। ঘটনাটি ধামাচাপা দিতে আঙুলের কাটা অংশ ব্যান্ডেজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয় ওই নার্স। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুস্থ না হওয়া পর্যন্ত শিশুটির যাবতীয় চিকিৎসা ব্যয় বালুরঘাট সরকারি হাসপাতাল বহন করবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পল্টন থানা নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া ৬ সপ্তাহের জামিন আদেশ স্বাস্থ্যগত কারণে বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি এস.কে. সিনহা নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে এই আদেশ দেন। সুপ্রিম কোর্ট ছুটি হলেও শুধুমাত্র মির্জা ফখরুলের জামিন বিষয়টি নিষ্পত্তির জন্য সোমবার আদালতে বসেন। এর আগে স্বাস্থ্যগত কারণে এই ৩ মামলায় মির্জা ফখরুলকে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত জামিন দিয়েছিলেন হাইকোর্ট। মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন আদালত। এদিকে মির্জা ফখরুলের মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি অসুস্থ এবং বলা হয়েছে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার, অর্থাৎ অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। আমাদের তখন আমরা আবেদন করেছিলাম তার বিদেশে মাউন্ট এলিজাবেথে সে এর আগে ট্রিটমেন্ট করেছে, ওখানে তার যাওয়া দরকার। যদি এর চেয়ে বেশি সময় দরকার হয় তার ট্রিটমেন্টের জন্য, আমরা তখন মাননীয় আদালতের কাছে আবার আসব মেডিকেল রিপোর্ট নিয়ে এবং সেখানে আমরা সময় বৃদ্ধি করতে আমাদের পক্ষে সম্ভব হবে। ওনাকে শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডে বেল দেওয়া হয়েছে যাতে তিনি সুচিকিৎসা বিদেশে লাভ করে বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং এসে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে সারেন্ডার করতে পারেন। নাটোরে মুক্তিযোদ্ধা ননীগোপাল কুণ্ডু ও তার স্ত্রী হত্যা মামলার ঘটনায় আটক ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গতরাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের এই ৫ জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ফলে কিছু ক্লু পাওয়ায় তাদের রিমান্ডে নেওয়া হলো। শনিবার গভীর রাতে সিংড়া উপজেলার নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা ননীগোপাল ও তার স্ত্রী চিত্রা রানী। আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও শহর জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। সোমবার স্থানীয় সময় বিকেলে দুবাইয়ের আল মাকতুম সেতুর কাছে প্রথমে একটি জাহাজে আগুন লাগে বলে জানা যায়। দ্রুত পাশের আরেকটি জাহাজে আগুন লাগলে ওই এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। পরে দমকল কর্মীদের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে ও একটি টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দল এখন চট্টগ্রামে। আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ের সিরিজে ফিরেছে বাংলাদেশ। পাশাপাশি 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত করেছে টাইগাররা। এবার মাশরাফির দলের মিশন ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়। আর চট্টগ্রামে যাবার আগে অনুশীলন করেনি কোনো দলই। দুপুরে বিমানবন্দরের উদ্দেশ্যে হোটেল ছাড়ার আগে দু দলই গণমাধ্যমকে এড়িয়ে যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ 7 ওয়ানডের 6টিতেই জিতেছে স্বাগতিক বাংলাদেশ। আর শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতলে 96 রেটিং পয়েন্ট হবে টাইগারদের। বর্তমানে 94 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এদিকে চট্টগ্রামে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবির আয়োজনে হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে অংশ নেয় জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে জাতীয় দলের হয়ে বক্তব্য রাখেন অধিনায়ক মাশরাফি। বর্তমান পারফরম্যান্সের মতো ভবিষ্যতে আরো ভালো খেলার আশ্বাস দেন টাইগার অধিনায়ক।
থেকে আমরা রবির সাথে আছি, রবির সাথে নেক্সট 2 বছর খেলবো। আমরা আশা করছি প্লেয়ার হিসাবে আমরা সবাই চেষ্টা করবো ভালো খেলার, এবং সেই রবি আমাদেরকে যতদূর সম্ভব আমাদের এইচ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত যতদূর সম্ভব সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। প্রবাসের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল সৌদি আরবের জেদ্দায় আটক। রিমান্ডে হত্যার কথা স্বীকার করল প্রধান আসামি মুহিত। পাবনায় গৃহকর্মীকে অমানসিক অত্যাচার, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। নির্যাতনের অভিযোগে কলেজ শিক্ষক ও তার স্ত্রী গ্রেফতার। ভুয়া ডিবি পুলিশ চক্রের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। অপরাধীদের দ্রুত জামিন না দিতে ফের অনুরোধ পুলিশ কর্মকর্তাদের। রাজধানীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান সিটি কর্পোরেশনের অব্যাহত থাকার ঘোষণা দিলেন উত্তরের মেয়র আনিসুল হক। এবং শুরু হলো ঈদ উপলক্ষে ঘরে ফেরা। ঢাকা ছাড়ল বেশ কয়েকটি ট্রেন, নৌপথেও রাজধানী ছাড়ছেন অনেকে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিজনাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।